হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের ভগ্নাংশের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস থেকে করাবো। তো প্রথম অঙ্কটা নিয়েছি 1/8, 1/9, 1/15, 1/20, 1/17, 1/12 and 1/37। এই যে ভগ্নাংশগুলি আছে, এই ভগ্নাংশগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? স্বভাবত এটা কনফিউজ করে দেয়। এই ধরনের কতগুলি ভগ্নাংশ যদি তোমাদের সামনে তুলে ধরা হয় এবং যদি বলা হয় এই সংখ্যাগুলির, এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটা বড় কোনটা ছোট, কিভাবে আমরা বের করব যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা বা সবচেয়ে বড় কোনটা? তো এটা বের করার জন্য তোমাদের একটা ক্লু দিয়ে দিচ্ছি, খুব সহজেই তোমরা বের করে নিতে পারবে কোনটা ছোট। তো দেখো, এই সংখ্যাগুলি বিভিন্ন কম্পিটিটিভ লেভেলের যে পরীক্ষা, এক্সামের পরীক্ষায় দেওয়া হয়। দেখো, এইগুলির মধ্যে একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা দেখো লব কিন্তু 1। তো প্রত্যেকটা সংখ্যা লব 1, কিন্তু হরগুলি দেখো ভিন্ন ভিন্ন। তো এই ধরনের সংখ্যার ক্ষেত্রে যখন লবগুলি যখন সেম থাকবে, লবগুলি যখন সেম থাকবে এবং হরগুলি যখন আলাদা আলাদা থাকবে, তোমার দেখতে হবে সবচেয়ে বড় হর। হর যত বড় হবে সংখ্যাটা সেই ক্ষেত্রে তত বেশি ছোট হয়ে যাবে। এই যে সংখ্যাগুলির মধ্যে বা ভগ্নাংশগুলির মধ্যে দেখো, হর সবচেয়ে বড় কোনটা রয়েছে? হর রয়েছে, সবচেয়ে বড় হর হচ্ছে 37, অর্থাৎ 1/37 হচ্ছে সবচেয়ে ছোট। আবারও বলছি, যে ভগ্নাংশের হরটা সবচেয়ে বড়, নিচের সংখ্যা সবচেয়ে বড়, সেটা হবে সবচেয়ে ছোট। আর এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে যেটার হর সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট হর কোনটা? সবচেয়ে ছোট হর হচ্ছে 8, অর্থাৎ 1/8টা হবে সবচেয়ে বড়। তাহলে এই কথাটা মাথায় রাখবে যে কতগুলি ভগ্নাংশের হর লবগুলি যদি সেম দেওয়া থাকে আর হরগুলি ভিন্ন ভিন্ন থাকলে সবচেয়ে বড় হর যেটা থাকবে সেটাই সবচেয়ে ছোট। আর যে ভগ্নাংশগুলির মধ্যে যার হর সবচেয়ে ছোট, সেটা হবে সবার বড়, সেই ভগ্নাংশটা সবার বড়, এটা মাথায় রাখবে। তাহলে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম বের করতে বলা হয়েছে। সবচেয়ে ক্ষুদ্রতম হবে যে ভগ্নাংশটার হর সবচেয়ে বড়। তো সবচেয়ে বড় হর হচ্ছে 37, দ্যাট মিন্স 1/37 সবচেয়ে ক্ষুদ্রতম ভগ্নাংশ। একই রকম ভাবে নিচের দেওয়া যে ভগ্নাংশগুলি রয়েছে এর মধ্যে কোনটা বৃহত্তম ভগ্নাংশ সেটা বের করতে বলা হয়েছে। তো সবচেয়ে বৃহত্তম ভগ্নাংশ বের করার জন্য আমরা প্রথমে ভগ্নাংশগুলির প্রকৃতি দেখব। দেখা যাচ্ছে প্রত্যেকটার উপরে 1 করে আছে, নিচের সংখ্যাগুলি আলাদা আলাদা, হরগুলি আলাদা আলাদা। তাহলে সবচেয়ে বড় হবে সেটা যেটার বা যে ভগ্নাংশটার হর সবচেয়ে ছোট। হর সবচেয়ে ছোট কোনটা? এখানে যতগুলি সংখ্যা আছে তার মধ্যে হর সবচেয়ে ছোট হচ্ছে 3, অর্থাৎ হর যেটার ছোট ভগ্নাংশ সেটা বড়, আর হর যেটার সবচেয়ে বড় সেটা অ্যাকচুয়ালি ভগ্নাংশের দিক থেকে ছোট মানের ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবে, যেহেতু এখানে হরটা সব থেকে ছোট, হর ছোট কিন্তু ভগ্নাংশ হবে বড়, আর হর সবচেয়ে বড় ভগ্নাংশ হবে সবচেয়ে ছোট যদি উপরের লবগুলি সেম থাকে। এই কথাটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এই এতগুলি ভগ্নাংশের মধ্যে যেহেতু 3 সবচেয়ে ছোট হর এবং আমাদের বলা হয়েছে বৃহত্তম ভগ্নাংশ কত, তাহলে হর যেহেতু সবচেয়ে ছোট তাহলে এটাই হবে সবচেয়ে বড় ভগ্নাংশ। তাহলে 1/3 হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। ঠিক আছে, তারপরে যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে, দেখো অনেকগুলি ভগ্নাংশ এখানে নিয়েছি, তার মধ্যে হর প্রত্যেকটা কিন্তু একই রকম। তো প্রত্যেকটা ভগ্নাংশের হর একরকম কিন্তু লবগুলি কিন্তু সেম নেই। তো এই ক্ষেত্রে হর যদি সেম থাকে আমরা যে কোনো ভগ্নাংশের বড় ছোট ইজিলি বের করতে পারি। তো প্রথমে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন 5 উপরে 3, এখানে উপরে 2, নিচে 5, উপরে 1/5। আমি 3টি ভগ্নাংশ নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, যেহেতু এখানে হরগুলি সেম, অর্থাৎ এখানে দেখো 5/3, 5/2, 5/1, তো 5/3 ভাগ
5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 1 ভাগ। তো 5 ভাগ করে একটা জিনিস 5 ভাগ করে তার 3 ভাগ দেওয়া, আর 5 ভাগ করে 2 ভাগ দেওয়া, এবং 5 ভাগ করে 1 ভাগ দেওয়া। তো 5 ভাগ করে কাউকে 3 ভাগ দিয়ে দিলে সেটা তো অবশ্যই বড় হবে। তো অর্থাৎ যে কোনো ভগ্নাংশের বা কতগুলি ভগ্নাংশের হর যদি সেম থাকে, লবের ক্ষেত্রে লব যেটা বড় হবে সেটাই হবে বড় ভগ্নাংশ। যেমন এখানে 112টা ভাগের মধ্যে 5টা ভাগ দিয়েছে কাউকে, তুমি যদি এভাবেই মনে করো, তাহলে 112 ভাগের মধ্যে 7 ভাগ, 112 ভাগের মধ্যে 107 অর্থাৎ 107 ভাগ, 112 ভাগের মধ্যে 35 ভাগ দিয়েছে, তাহলে 112 ভাগের মধ্যে 107 ভাগ, এটাই বেশি। ঠিক আছে, তাহলে এখানে সবচেয়ে বড় ভগ্নাংশ হবে এটা। অর্থাৎ কতগুলি ভগ্নাংশের হর যদি সেম থাকে, তখন উপরের লবটা যার বড় হবে সেটাই হবে বড় ভগ্নাংশ। ঠিক আছে, 4 নম্বর যে অঙ্কটা নিয়েছি একটা সরল অঙ্ক। তো সরল অঙ্কটা করার জন্য আমরা প্রথমে দেখো এদের সমস্তটা ভাঙিয়ে নেব। তো কিভাবে আমরা ভাঙাবো? 2 সমস্ত 3 ভাগের 1 কে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার জন্য আমরা নিচে তো 3 আছে 3 লিখবো, নিচে 3 আছে 3 লিখবো, কিন্তু উপরে কত হবে? উপরে আমরা 3 আর 2 কে গুণ করে দেব, গুণ করে এই গুণফলের সাথে উপরের লবটাকে যোগ করে দেব। তাহলে কত হচ্ছে? 3 দুগুণা 6, 6 এর সাথে 1 যোগ করলে হবে 7। তাহলে আমরা পেলাম 7। একই রকম ভাবে এই ভগ্নাংশটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমরা হরের জায়গায় পাবো 14, আর লব কত হবে? লব হবে 14 আর 1 গুণ করলে হবে 14, 14 এর সাথে আবার 1 কে প্লাস করে দিলে 15 হবে। তাহলে 15 পেলাম, ইনটু একই রকম ভাবে নিচে পাবো 5, তারপরে 5 একে 5, 5 এর সাথে 9 যোগ করলে 14 হবে। তারপরে ভগ্নাংশের গুণ যদি করতে হয়, আমরা একটা দাগ টানবো, দাগ টেনে উপরে যতগুলি সংখ্যা আছে প্রত্যেককে গুণের আকারে লিখবো বা প্রত্যেকটি সংখ্যাকে গুণ করব, অর্থাৎ 7 × 15 × 14। নেক্সট নিচে যতগুলি হর আছে সবগুলি হরকে আমরা 3 গুণ করে লিখবো, 3 × 14 × 5। তারপরে আমরা করব কি? তারপরে দেখো উপরে এবং নিচে যে সংখ্যাগুলির মধ্যে কাটা যায় কিনা সেটা দেখব। দেখা যাচ্ছে এখানে 3 দিয়ে 15 কে যদি আমরা কাটি 5 হচ্ছে, আবার 5 5 কেটে যাচ্ছে, এবার 14 14 কেটে যাচ্ছে, তো কত আছে এখানে? 7। অর্থাৎ আমাদের অ্যানসার হচ্ছে 7। পরবর্তী অঙ্কটাকে সেম ভাবে যদি আমরা করি, আমরা প্রথমে সমস্ত ভাঙাবো। তো সমস্ত ভাঙানোর জন্য আমাদের এখানে দেখো হর কত আছে? 5। তো হর লিখে নেব 5। তারপরে আমরা লবকে লেখার জন্য আমাদের প্রথমে করতে হবে যেটা, এই হরের সাথে এই সংখ্যাটা গুণ করতে হবে। অর্থাৎ 5 × 7 = 35, 35 এর সাথে উপরের সংখ্যা আমরা যোগ করে দেব। তাহলে হবে 35 এর সাথে 4 কে প্লাস করলে হবে 39, ইনটু নিচে তো এটাতে মধ্যে সমস্ত নেই, তো সুতরাং নিচে 6 লিখব, উপরে লিখব 33, ইনটু এবার এই ভগ্নাংশটাও কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ সমস্তই আছে, সেটাকে আমরা ভাঙিয়ে নেব। তো প্রথমে নিচে লিখব 4, উপরে 4 এর আর 7 যদি গুণ করি 4 × 7 = 28, 28 এর সাথে আমরা 2 যদি প্লাস করে দিই হবে 30। তারপরে আমরা উপরের যতগুলি সংখ্যা আছে সবগুলিকে গুণ করে নেব, গুণের আকারে লিখব 39 × 33 × 30। তারপরে নিচে কি করব? নিচে 5 × 6 × 4 যতগুলি সংখ্যা আছে 5 6 4 সবগুলিকে গুণের আকারে লিখে নিয়েছি। তারপরে আমরা দেখব এই 5 দিয়ে উপরের কোন সংখ্যাকে কাটা যায় কিনা। 5 দিয়ে দেখা যাচ্ছে 30 কে কাটা যাচ্ছে, তাহলে 5 6 30 করতে পারো, এই 6 6 কেটে দিতে পারো, তাহলে দেখা যাচ্ছে আর নিচের 4 দিয়ে বা 4 এর সাথে উপরের কোন সংখ্যায় কাটা যাচ্ছে না। তো উপরের কোন সংখ্যা যখন আর কাটা যাচ্ছে না, তখন আমরা লিখব নিচে শুধু 4 আর উপরে 39 এবং 33 এর মধ্যে গুণ করব 1227, অর্থাৎ 1227। তো দেখা যাচ্ছে এই যে ভগ্নাংশটা, তার লব কিন্তু বড় এবং হর ছোট। এই অবস্থায় এই ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলে, অর্থাৎ পূর্ণ ভগ্নাংশের লব যদি বড় হয় হরের থেকে,
তখন সেই ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। আর অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সেটাকে আমরা ভাগ করে দিতে পারি 4 দিয়ে। আমরা এই 1 2 2 7 কে আমরা ভাগ করে দেব। তাহলে কত হবে? আমরা 12 এর মধ্যে 4 এর টেবিল পড়া যায় 3 বার, তাহলে 4 আর 3 গুণ করলে হবে 12। তারপর এখান থেকে এখানে বিয়োগ করলে কিছুই নামছে না, অর্থাৎ 12 থেকে 12 বিয়োগ করে কিছুই নামবে না, তারপরে নামবে কত? 2। একটা সংখ্যা আমরা নামাতে পারবো। এবার একটা সংখ্যা নামাতে পারবো, আমরা নামিয়েছি 2 পেয়েছি। দেখা যাচ্ছে 4 দিয়ে তো 2 কে ভাগ যাচ্ছে না, 4 এর থেকে 2 টা ছোট, তাহলে আমরা এখন কি করব? এখন 1 বারও তো যাচ্ছে না, 1 বারও তো যাচ্ছে না, সেজন্য আমরা এটাকে 0 দিবে, অর্থাৎ 4 0 গুণ করে 0 লিখব। যদি 1 বারও না যায় তাহলে 0 দিয়ে গুণ করে দেবে, অর্থাৎ 0 বার যাবে। 4 আর 0 গুণ করলে 0 হবে। এবার আমরা বিয়োগ করব আবার সেম ভাবে, তাহলে 2 নামবে। আর একটা সংখ্যা আমরা নামাতে পারবো, প্রতিবারে একটা একটা সংখ্যা আমরা নামাবো। তাহলে এখন কত আছে? 27। তাহলে 4 এর নামটা পড়লে 27 এর মধ্যে 4 কতবার পড়া যায়? 4 6 24, 4 7 28। তাহলে 28 তো 27 পার হয়ে যায়, তাহলে 4 6 24 হবে, 4 6 24। অর্থাৎ আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে 3। তাহলে आंसरটা কত দাঁড়াবে? आंसरটা হচ্ছে 306। তারপরে একটা দাগ দিয়ে দাগের নিচে হবে এই যে ভাজকটা হচ্ছে 4, আর ভাগশেষ যেটা থাকবে সেটা আমরা উপরে লিখব। অর্থাৎ आंसर হচ্ছে 306 হোল এন্ড 3/4। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 6। এখানে প্রশ্নটা নেওয়া হয়েছে 500 মিটারের 3 ভাগের 1 অংশ মানে কত মিটার? অর্থাৎ 500 মিটারের 3 ভাগ করে তার 1 ভাগ আমাদের কত সেটা বের করতে হবে। তো এই ধরনের অঙ্ক করার জন্য 500, এখানে অ্যাকচুয়ালি 500 মিটার এর 3 ভাগের 1 অংশ, তো এর মানে কিন্তু এটা গুণ বা এর ইনটু বোঝাচ্ছে। তাহলে 500 ইনটু তুমি 1/3, তারপরে বাইরে দিয়ে দিবে মিটার। ঠিক আছে? 500 মিটারের 3 ভাগের 1 অংশ, দ্যাট মিন্স 500 ইনটু 500 এর মানে গুণ 500 এর 3 ভাগের 1 লিখে তারপরে ব্র্যাকেট দিয়ে তারপরে মিটার লিখবে। এরপরে আমরা দেখব উপরে কি কি আছে। উপরে আছে 500 আর 1, তো 500 আর 1 গুণ করলে তো 500 হয়, নিচে হচ্ছে 3। এবার আমরা 500 কে আমরা 3 দিয়ে যদি ভাগ করে দিই কত হচ্ছে দেখি। তো 50 এর মধ্যে 5 3 কবার যাচ্ছে বা 3 কবার যাচ্ছে, তাহলে 3 12 36, 3 13 39, 3 14 42, 3 15 45, 3 16 48, 3 17 51। তো 3 17 51 50 পার হয়ে যায়, তো সুতরাং 17 বার যাচ্ছে না, তাহলে 16 বার যাবে। 3 16 48 নামবে কত? এখানে 50 থেকে 48 বিয়োগ করলে 2 হবে, আর একটা সংখ্যা নামাতে পারবো আমরা 0, তাহলে 20 পেয়েছি। এবার 3 দিয়ে 20 এর মধ্যে যাচ্ছে 3 6 18, এবার বিয়োগ করলে কত নামছে? 2। তো এখানে আমরা কমপ্লিট করে নেব, যেহেতু আর এখানে কোনো সংখ্যার ডিজিট নেই যেটা নামানোর মতো, সুতরাং এটাই রিমাইন্ডার, অর্থাৎ ভাগশেষ। তো আমাদের आंसर হবে কত? 166 লিখে তারপর একটা দাগ দেবে, দাগের নিচে হবে ভাজকটা, আর ভাগশেষ যেটা আছে সেটা লিখবে উপরে। তাহলে এর 166 সমস্ত 3 ভাগের 2 মিটার হবে নির্ণয় आंसर। কোশ্চেন নাম্বার 7। কত লিটারের 4 ভাগের 5 অংশ ইজ ইকুয়াল টু 40 লিটার? তাহলে কত লিটার টোটাল যে পরিমাণটা সেটা আমাদের এখানে জানা নেই, তো টোটাল পরিমাণটা আমরা কিন্তু এখানে ধরে নেব x, ধরি মোট, এটা তেল হোক বা দুধ হোক, আমরা মোট পরিমাণটা ধরে নিচ্ছি x লিটার। এখন x লিটার মানটা আমরা বের করব। এই কত লিটারের 4 ভাগের 5 অংশ 40 লিটার হচ্ছে, সেটা কত লিটারের আমরা ধরে নিচ্ছি x লিটারের। সুতরাং লিখবো আমরা x লিটারের 4 ভাগের 5 অংশ
ইজ ইকুয়াল টু কত হবে 40 লিটার। এটা হচ্ছে আমাদের প্রশ্নের অনুসারে যেটা আমরা লিখলাম, কত লিটারের 4/5 40 লিটার। আমরা ধরে নিয়েছিলাম 1 লিটারের, তাহলে এই জন্য লিখেছি x লিটারের 4/5 ইজ ইকুয়াল টু 40 লিটার। এরপরের লাইনে আমরা যেটা করব, বা দিয়ে x লিটারের এত অংশ, এটাকে আমি লিখব x ইনটু 5/4, বাইরে লিখব লিটার ইজ ইকুয়াল টু 40 লিটার। উভয় দিকে লিটার, আমরা যেহেতু এটা আমরা সমীকরণ, এখানে আমরা এই লিটারগুলি পরের লাইনে লিখব না, তাহলে আমরা উপরে উপরে গুণ করে দেব। এখন লিটারগুলি বাদ যাবে, তো উপরে উপরে গুণ করলে 5 ইনটু x, দ্যাট মিন্স 5x। এই x টা কিন্তু উপরে আছে, 5 এর সাথে x গুণ হয়ে 5x, নিচে হচ্ছে 4 ইজ ইকুয়াল টু এখানে হবে 40। তারপরের লাইন, এবার আমাদের এই অবস্থায় যখন সমান চিহ্নের এদিকে একটা ভগ্নাংশ, এদিকে সংখ্যা বা ভগ্নাংশ থাকলে আমরা কিন্তু কোনাকুনি গুণ বা ক্রস মাল্টিপ্লিকেশন করব। তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে দেখো 40 নিচে 1 আছে, এই 1 দিয়ে কিন্তু আমরা কোনাকুনি গুণ 5x কে গুণ করব, অর্থাৎ 5x আর 1 যদি গুণ করি 5x আর একে গুণ করলে 5x, আর 40 এর সাথে যদি আমরা 4 কে গুণ করি, যা গুণ করব না, আমি গুণের আকারে রেখে দিচ্ছি 40 ইনটু 4, 40 ইনটু 4। তারপরে আমরা x ইজ ইকুয়াল টু লিখব, উপরে যেটা আছে সেটা তো লিখবই 40 ইনটু 4, আর 40 ইনটু 4 লেখার পরে দেখো x এর সাথে 5 তো গুণ অবস্থায় ছিল, তো আমরা শুধু x দরকার, 5টাকে সরাতে হবে, 5টা এখান থেকে নিচে চলে যাবে, যেহেতু গুণ অবস্থায় আছে নিচে যাওয়া মানে ভাগ হয়ে যাবে, 5 লিখে নেব। তারপরে এই 5 দিয়ে উপরের 40 কে কিন্তু ভাগ যাচ্ছে, কাটা যাচ্ছে, কত 8 বার যাচ্ছে, তাহলে আমাদের आंसर কত বের হচ্ছে, নিচে তো কোনো সংখ্যা নেই, 4 আর 8 গুণ করলে হবে 32, অর্থাৎ নির্ণয় आंसर হচ্ছে 32 লিটার, যেটা আমরা ধরেছিলাম যে মোট পরিমাণ হচ্ছে x লিটার। সুতরাং নির্ণয় পরিমাণ লিটার। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কের। পরবর্তী কোশ্চেনটা 750 গ্রামের 25 ভাগের 3 অংশ মানে কত গ্রাম। তো এটা সেম ভাবে আমরা করব, 750 ইনটু করে লিখব 3/25, তারপর ব্র্যাকেট দিয়ে লিখব গ্রাম। এটা সিম্পলিফাই করলে কত গ্রাম आंसर সেটা বেরিয়ে যাবে। তো দেখো এখানে এই করতে পারো, এটা অ্যাকচুয়ালি উপরে আছে, তো বা আমরা লিখতে পারি একটা লাইন বাড়িয়ে, 750 তো উপরে আছে, এই জন্য লিখব 750, আর উপরে কি আছে 3, তো 3 ও কিন্তু উপরে লিখব, নিচে কত 25। এবার আমরা 25 দিয়ে যদি 750 কে ভাগ করি তাহলে কত হচ্ছে 30। দেখো 25 ইনটু 3, অর্থাৎ 3 25 75, আর একটা শূন্য আছে, শূন্যটা সঙ্গে দিয়ে দাও, অর্থাৎ 25 দিয়ে যদি 750 কে কাটি 30 হয়, তাহলে 30 আর 3 মানে 3 গুণ করলে হবে 90, উপরে হবে 90, নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 90 গ্রাম হবে আমাদের आंसर। কোশ্চেন নাম্বার 9, একটি শ্রেণীর 30 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র সংখ্যার 5 ভাগের 1 অংশ, ছাত্র সংখ্যা কত। তো প্রশ্নটা পড়ার পর তোমরা বুঝতে পারছো যে টোটাল ছাত্রছাত্রী কতজন আছে, 30 জন। এটা আমরা লিখে নেব, মোট ছাত্রছাত্রী ইকুয়াল টু 30 জন। এই মোট 30 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রীর সংখ্যা কয়জন আছে, ছাত্রীর সংখ্যা হচ্ছে ছাত্র সংখ্যার 5 ভাগের 1 অংশ। তাহলে এটা বোঝা যাচ্ছে যে ছাত্রীর সংখ্যা আমরা বের করতে পারবো তখনই আমরা যদি ছাত্রের সংখ্যার 5 ভাগের 1 অংশ বের করি, কিন্তু আমাদের ছাত্রের সংখ্যা কিন্তু আমাদের জানা নেই। যেহেতু ছাত্র সংখ্যা জানা নেই এবং ছাত্র সংখ্যা না জানলে আমরা ছাত্রীর সংখ্যা বের করতে পারবো না, এই জন্য আমরা ধরে নেব যে ছাত্র সংখ্যা কতজন আছে, ছাত্র সংখ্যা x জন আছে। ধরি ছাত্র সংখ্যা ইজ ইকুয়াল টু x জন। তো ছাত্র সংখ্যা যেহেতু x জন, সুতরাং এবার আমরা বের করতে পারবো ছাত্রী সংখ্যা। ছাত্রী সংখ্যা হবে
অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লেখা আছে ছাত্রীর সংখ্যা হবে ছাত্র সংখ্যার 5/1 তো আমরা এখন ছাত্রীর সংখ্যা বের করতে যাচ্ছি। তো ছাত্রীর সংখ্যা কি হবে? ছাত্র সংখ্যার 5/1। তো ছাত্র সংখ্যা কত? x জন। এজন্য লিখবো x জন এর 5/1। এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা ছাত্রী সংখ্যা পেয়ে যাব। x জন মিন্স ছাত্র সংখ্যার মোট ছাত্র সংখ্যার 5/1। তাহলে আমরা লিখবো x জন এর অর্থাৎ x এর x ইনটু 1/5 এত বাইরে লিখবো জন। ঠিক আছে, এবার এখানে কত হচ্ছে দেখো, উপরে x আর উপরে 1 গুণ করলে x আর 1 গুণ করলে x হবে, নিচে হবে 5। তাহলে ছাত্রী কজন আছে পেলাম? x/5 জন। ছাত্র কজন আছে? x জন। এই ছাত্র সংখ্যা আর ছাত্রী সংখ্যা যোগ করলে টোটাল ছাত্রছাত্রী বেরিয়ে যাবে। আর প্রশ্নে কিন্তু টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা দিয়েছে কতজন? 30 জন। তাহলে আমরা এটা অবশ্যই লিখতে পারবো অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারবো ছাত্র কজন? x জন, ছাত্রী কজন? x/5 জন। এই ছাত্রছাত্রী যোগ করলে টোটাল ছাত্রছাত্রী বেরিয়ে যাবে, সেটা দিয়েছে কত? 30। তাহলে আমরা ইকুয়াল টু 30 লিখবো। এবার এটাকে আমরা ভগ্নাংশে যোগ করে দেখি কি হয়। ভগ্নাংশে যোগ করলে এটা দাগ দিতে হবে, তারপরে দাগের নিচে হবে হরের লসাগু। তো দেখা যাচ্ছে এখানে x/5, এখানে হর কত আছে? 5। এই জায়গায় তো কিছু নেই নিচে, তাহলে হর হবে কত? লসাগুটা 5 হবে, যেহেতু শুধু 5 আছে। তো লসাগু নেওয়ার পরে দেখো, যেহেতু এখানে নিচে কোনো সংখ্যা নেই, মনে মনে যদি 1 আছে, এমনিতে তো সংখ্যা 1 ছাড়া কোনো সংখ্যা নেই। তো এই অবস্থায় নিচে যখন কিছু থাকবে না, আমরা কি করি? 5 এর সাথে x কে আমরা গুণ করে দেব, অর্থাৎ 5 আর x গুণ করে হয় 5x। 5x লিখবো আমরা প্রথমে, তারপরে প্লাস, তারপরে পরের ভগ্নাংশের হর কত? 5, লসাগু কত? 5। এই হর দিয়ে লসাগুকে আমরা ভাগ করব, অর্থাৎ 5 দিয়ে 5 কে ভাগ করলে হচ্ছে 1। এই 1 দিয়ে ভাগফল যেটা বেরিয়েছে সেটা কত? 1। 1 দিয়ে আমরা x কে গুণ করে দেব, লবকে গুণ করে দেব, অর্থাৎ হর দিয়ে ভাগ করবে, ভাগফলটা দিয়ে তোমরা লবকে গুণ করে দেবে। তাহলে কত হচ্ছে? 5 আর 5 ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে লবকে গুণ করলে হবে x ইকুয়াল টু হবে 30, বা উপরে হচ্ছে 5x আর x যোগ করলে হবে 6x, নিচে হচ্ছে 5 ইকুয়াল টু 30। এবার আবার কোণাগুণি যদি গুণ করো তাহলে দেখো এখানে 30 এর নিচে 1 আছে, এই 1 দিয়ে 6x কে যদি গুণ করি 6x হবে ইকুয়াল টু, এদিকে 5 আর 30 গুণ হয়ে যাবে, তাহলে 5 ইনটু 30 গুণের আকারে লিখে নাও। পরের লাইনে x ইকুয়াল টু লিখবে, x এর সাথে যে 6 টা আছে সেটা গুণ অবস্থায় ছিল, এটা নিচে চলে আসবে, 5 ইনটু 30। 6 দিয়ে যদি তুমি 30 কে কেটে দাও তাহলে পাবে কত? 5। অর্থাৎ 5 আর 5 তুমি গুণ করে দাও, নিচে তো কোনো সংখ্যা নেই, কত হবে? 25। 5 5 25। তাহলে x এর মান বেরিয়ে গেছে। আর আমরা ধরে নিয়েছিলাম ছাত্র সংখ্যা হচ্ছে 1 জন, তাহলে 25 বেরিয়েছে, অর্থাৎ নির্ণেয় ছাত্র সংখ্যা হবে 25 জন। নির্ণেয় ছাত্র সংখ্যা ইকুয়াল টু 25 জন। এটা হচ্ছে নির্ণয়। আজকে তোমাদের যে অঙ্কগুলি করিয়েছি প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমার টেটের সিলেবাস দেখে তারপরে আমি এগুলি সিলেক্ট করে নিয়েছি। তো অনেক প্রশ্ন আমি দেখেছি, প্রশ্নগুলির মধ্যেও দেখা গেছে এই ধরনের অঙ্কগুলি অনেক জায়গাতেই আছে। তো এই জন্য আজকে তোমাদের জন্য এই ভগ্নাংশের যে সিলেবাস সেখান থেকে আমি এই ধরনের অঙ্কগুলি করিয়েছি। যদিও এই ধরনের অঙ্ক অনেকেই 7, 8 এর পাঠ্য বইয়ের মধ্যে এই ধরনের এই নিয়মের অঙ্ক তোমরা আগেও করেছো, তারপরে অনেকে হয়তো কোনো কোনো জায়গায় কনফিউশন থাকতে পারে, সেই জন্য আজকের ভিডিওতে এই ধরনের সিম্পল অঙ্কগুলি করিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা এই ধরনের অঙ্কগুলিকে বাড়িতে প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা আবার নিয়মটা ভুলে যাবে। তো এই আশা রাখছি আগামী ভিডিওতে অন্য কিছু নিয়ে হাজির হব। তো আজকের জন্য গুড বাই সবাইকে।